সবসময় ট্যুর ক্যান্সেল করা মানুষটা আজকে সবার আগে ট্যুরের জন্য চলে আসছে। সাথে ছিল গতকালকে যে বলছে ট্যুরে যাবে না সেও। দুইজনই একই সংগঠনের লোক। যিনি সবসময় প্ল্যান করে সব জায়গায় যাবে এবং রেডি থাকে তিনিই আজকে লেট। 5টা বাজে ঘুম থেকে উঠে আসতেছে, আমাদেরকে 5 মিনিট দাঁড়াতে বলছে, অলরেডি 1 ঘন্টা লেট। শেষ অবধি আমরা যে একটা ট্যুর দিতে পারবো এটা উনি বিশ্বাস করতে পারে নাই, এর জন্য ওনার লেট হয়ে গেছে। ভিডিওটা একটু অনেক বড় হবে, শুরু করা যাক। আজকের ভিডিও অনেক বড়, 11 মিনিট। আসলে পুরো ট্যুরের ভিডিওটা এত বড় ছিল যে এডিট করতে করতে সময় লেগে গেছে। 1.5 ঘন্টার ভিডিওটাকে আপনাদের সুবিধার্থে 11টা মিনিটের মধ্যে নিয়ে আসলাম। তারপরও আপনারা ভিডিওটা দেখবেন না জানি। বের হতে বলতে আমাদের লেট হয়ে গেছে, তারপরও আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। নতুন ব্রিজে এসে আমরা নাস্তা করে আমরা আমাদের গাড়িতে উঠলাম। এখানে এসেও এক প্রকার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। আমরা কি আসলে কোথায় যাব সেটা ঠিক করতে পারি নাই। আমরা কি কুতুবদিয়া যাব, নাকি কক্সবাজার যাব, নাকি অন্য কোথাও যাব, এটা নিয়ে আমাদের মধ্যে আসলে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। অবশেষে আমরা ডিসাইড করি আমরা কুতুবদিয়াই যাব। পরে সিএনজি নিয়ে আমরা মগনামা চলে যাই, সেখানে আমাদের বড় ভাই রোমান ভাই অ্যাড হয়। আমরা মোট 5 জন মিলে এই যাত্রাটা শুরু করি। কম বাজেটের মধ্যে কুতুবদিয়া চট্টগ্রাম থেকে একটা বেস্ট ট্যুর হইতে পারে আপনাদের জন্য। আমি সাজেস্ট করবো আপনারা কুতুবদিয়া ঘুরে আসতে পারেন। কুতুবদিয়া ছোট একটা দ্বীপ, যেখানে দেখার মতো আহামরি কিছু নেই, তবে খুবই সুন্দর একটা জায়গা। বিশেষ করে কুতুবদিয়া মানুষ অনেক বেশি আন্তরিক, তাদের ব্যবহার আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। নতুন ব্রিজ থেকে মগনামা হয়ে আমরা কুতুবদিয়া যাব বোর্ডে করে। এখানে স্পিড বোর্ডও আছে, তবে আমরা বোর্ডে যাচ্ছি কারণ একটা থ্রিল তো নিতে হবে। স্পিড বোর্ডে গেলে আপনার 5 মিনিট লাগবে, আর বোর্ডে গেলে আধা ঘন্টা। তো আমরা যেহেতু ভ্রমণে আসছি একটু থ্রিল নেওয়ার জন্য এই বোর্ডে করে যাচ্ছিলাম। আপনারা দুইটা থেকে যে কোনো একটা অপশনে যেতে পারেন। কক্সবাজার থেকেও কুতুবদিয়া বোর্ডে আসা যায়, তবে সেটা কীভাবে আসতে হয় আমার হয়তো জানা নেই। আপনারা কারো থেকে জেনে নেবেন। আর কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কক্সবাজার থেকে কীভাবে কুতুবদিয়া আসা যায়। কুতুবদিয়া যাওয়ার সময় ব্রিজের দুই পাশে 2বার টোল দিতে হয় হেঁটে। ব্রিজগুলো ব্যবহার করার জন্য, ব্রিজ বলতে ঘাটগুলো আর কি। জনপ্রতি মনে হয় 5 টাকা করে নেয়। কুতুবদিয়া গিয়ে আমরা জামে মসজিদে উজু করে জোহরের নামাজ পড়ে একটু রেস্ট নিই। আমরা যখন গিয়েছি তখন ওখানে মডেল মসজিদের কাজ চলতেছিল পাশে। যাওয়ার সময় অবশ্যই ছাতা নিয়ে যাবেন, অনেক বেশি রোদ ছিল, ওখানে আবহাওয়া একটু গরম টাইপের। ছাতাটা বিশেষ করে তখন কাজে আসে যখন বোর্ডে করে আপনি সমুদ্র পার হবেন। নামাজ পড়ে হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা আমার একটি দুলাভাইয়ের বাড়িতে যাই। খুবই সুন্দর ছিল ওনার বাড়িটা, দেখার মতো ছিল। পুরানো দিনের বাড়ি, পাকা বাড়ি। সবাই গ্রামে এত সুন্দর পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যায়। দুলাভাই আমাদেরকে বসতে দিয়ে আমাদের জন্য দুপুরের খাবার রেডি করতে থাকে। আমাদের জন্য উনি সকাল সকাল তরতাজা শাক সবজি এবং সমুদ্রের বিভিন্ন ভালো ভালো মাছ আমাদের জন্য রান্না করে রেডি করে। আর মাশাল্লাহ খাবারগুলো এত টেস্ট ছিল যে বলার মতো না। এই ট্যুরটাতে বেশি মিস করছি আরিফ এবং বুরহানকে। ওরা যাওয়ার পরিকল্পনা করেও সবসময় মিস দেয়। কেন মিস দেয় এরাই ভালো বলতে পারবে। পরে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাই সমুদ্র দেখার উদ্দেশ্যে। আমাদেরকে আমার ভাগিনা আর আমার ছোট ভাই আমাদেরকে নিয়ে যায় গ্রামের অলিগলি দিয়ে। জায়গাটা মোবাইলে ধারণ করার চেয়ে বাস্তবে বেশি সুন্দর ছিল। নিরুপায় আমাকে বকাঝকা করতে করতে হেঁটে চলেছে সবুজ গ্রামের দিয়ে। সামনে একটা সুন্দর বিল্ডিং, এটা দেখে উনি ট্রোল করতে থাকে, রিয়াদ কোথায় নিয়ে যাচ্ছ, এত কষ্ট করে এটা দেখার জন্য আসলাম। পরে এটা বলার জন্য উনি আফসোস করছে, কারণ পরের সিনটা ছিল সবচেয়ে বেশি সুন্দর। আমরা কষ্ট বিষ্ট করে বাঁধের উপর উঠি, আর উঠার পর যেটা দেখতে পাই সেটা ছিল সবচাইতে বেশি সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এটাই দেখার জন্যই আসছিলাম। নদীর পাড় ধরে আমরা হাঁটতে থাকি আর উপভোগ করতে থাকি, গল্প করতে থাকি এখানে আর কি কি আছে, কি কি দেখা যায়। হাঁটতে হাঁটতে আমরা চলে যাই বায়ুবিদ্যুতের আছে। বিশাল বিশাল লবণের মাঠ। যারা কখনো লবণের মাঠ দেখেন নাই তাদের জন্য কুতুবদিয়া হইতে পারে বেস্ট একটা প্লেস। এটাই হচ্ছে সেই বায়ুবিদ্যুৎ যেটা দেখার জন্য আমরা মাইলের পর মাইল হেঁটে আসলাম। আমাদের ভাগ্যটা ভালো, আমরা এমন সময় ঘুরতে আসছি যখন আবহাওয়া ছিল সবচাইতে সুন্দর। বায়ুবিদ্যুৎ হয়ে সমুদ্র ঘুরে আমরা ক্লান্ত। এরপর আমরা আমাদের হোটেলে চলে আসি। হোটেলটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে কুতুবদিয়ার সবচেয়ে ভালো মানের হোটেল। এর চাইতে ভালো হোটেল কুতুবদিয়াতে আর নাই। হোটেলটার নিচেই আমার সেই দুলাভাইয়ের দোকান, ব্যবসা। আমরা যে একদিন ছিলাম সকাল বিকাল ওনার দোকানেই চা নাস্তা খেয়ে থাকি। উনি আমাদেরকে হোটেলের এই রুমটা বুক করে দেয়, আমরা 5 জন যাতে রুমে থাকতে পারি এমন করে ব্যবস্থা করেন। এটা ওনার বড় ছেলে, ওই আমাদেরকে মোটামুটি
আশেপাশে ঘুরে দেখাই। খুবই লাজুক একটা ছেলে। সমুদ্রে গেলেই মন প্রাণ শান্ত হয়ে যায়। সমুদ্রের গর্জন আপনার সমস্ত কিছু ধুলোয় মিশে দেয়। বছরে একবার আপনার সমুদ্রে ঘুরতে যাওয়া উচিত। শুধু ঘুরলে হবে না, সমুদ্রে গোসলও করতে হবে। এই ঈদে সবাই লম্বা একটা ছুটি পাবে। আশা করি কক্সবাজারে পা রাখারও জায়গা থাকবে না। তাই আপনারা কক্সবাজারে পা না রেখে পাটা এবার কুতুবদিয়াতে রেখে আসতে পারেন। আমি শিওর কুতুবদিয়াতে গিয়ে আপনি অবশ্যই মুগ্ধ হবেন এবং বারবার যেতে চাইবেন। সমুদ্রে পা একটু ভিজিয়ে নেওয়া দরকার, তাই ওদের কথাই ক্যাচ করলে চলে যাই সমুদ্রেতে একটু সমুদ্র বিলাস করতে। ওখান থেকে এসে হোটেলে কিছুক্ষণ রেস্ট করি, গল্প করি। রোমান ভাই মশার স্প্রে লাগাচ্ছিল, টুকটাক মশা কামাচ্ছিল। হোটেলে মশা ছিল না, মশা ছিল সমুদ্র বিচে আর রাস্তায়। আর কুতুবদিয়াতে মশা অনেক কমই, আর পরিবেশটা অনেক সুন্দর। তবে আমাদের শহরে অনেক বেশি মশা বেড়ে গেছে। আপনারা মশাদের জন্য মশার স্প্রে, মশারি অবশ্যই ব্যবহার করবেন। খুবই সুন্দর সাউন্ড বক্সটা, দা হানাপ মুরাদের উনি আসছিল। সাউন্ডটা চমৎকার ছিল। সাউন্ড বক্স ছাড়া কোনো ট্যুরই জমজমাট হয় না, তাই কোথাও গেলে অবশ্যই সাউন্ড বক্স একটা দরকার। হোটেল থেকে রেস্ট নিয়ে আমরা আবার দুলাভাইয়ের দোকানে যাই, চা নাস্তা খাই। ওখান থেকে বের হয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাই। অনেকেই অবাক হয়ে গেছিল, কারণ আমাদের বাড়ি তো বোয়ালখালীতে, তাইলে কুতুবদিয়া আমাদের বাড়ি কেমনে হয়। আমার আব্বুর মাতৃভূমি হচ্ছে কুতুবদিয়া। কুতুবদিয়াতে আমার চাচারা থাকে, তো আমার চাচার ঘর, আব্বুর বাড়ি। ওখানে রেস্ট নিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে গল্প সল্প করে আমরা আবার দুলাভাইয়ের বাড়িতে চলে যাই রাতের খাবারের জন্য। সেখানে গিয়ে সবাই ফ্রেশ হই। গ্রামের কমন একটা সিন, ওয়াশরুমের কষ্ট, এটা নিয়ে কথা নাই। টিউবওয়েল থেকে পানি আটা হচ্ছে সবচেয়ে দারুণ একটা অভিজ্ঞতা নিরু ভাইয়ের। সারাদিন ঘোরাফেরার পর বিশেষ করে অনেক বেশি আমরা হাঁটা চলা করছি, যার কারণে সবাই ক্লান্ত। সবার চোখে মুখে ক্লান্তির একটা ছাপ দিয়েছে। দেন দুলাভাই আমাদের জন্য যে খাবারের ব্যবস্থা করছে, মাশাআল্লাহ, সকল ক্লান্তি এই খাবার গিয়ে দূর হয়ে গেছে। সেখানে আমরা জিনের উপর দেখতে পাই, জিন থেকে সাবধানে থাকবেন। কক্সবাজারের মতো এলইডি থাকলে এই বীচটা অনেক বেশি সুন্দর দেখাইতো, কিন্তু ভাগ্য কুতুবদিয়ার বিচে কোনো এলইডি লাইট নেই। রাতে বিচে ঘোরাফেরার পর আমরা আবার হোটেলে নিই, ঘুম দিই। ঘুম থেকে উঠে সবাই ক্লান্ত। ঘুম 8টায় ওঠার কথা, কিন্তু উঠতে উঠতে 11টা বেজে গেছে। ফ্রেশ হয়ে আমরা বের হই নাস্তা করার উদ্দেশ্যে। ভিডিওটা অনেক বড় ছিল, কেটে কেটে ছোট করছি, অনেক কিছু দেখাইতে পারিনি। আবার যেগুলো দেখাইছি ওগুলো এক্সপ্লেন করতে পারি নাই। তবে চেষ্টা করব সামনে থেকে যাতে ভিডিওগুলো আরও সুন্দরভাবে এবং গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। অবশ্যই এর জন্য আপনাদের সহযোগিতা কামনা করব। হোটেল থেকে নেমে দেখি দুলাভাই দাঁড়ায় আছে, দেন উনি আমাদেরকে নিয়ে পাশের একটি হোটেলে চলে যায়। পাশের হোটেলটাতে বিভিন্ন ঝাল নাস্তা এবং সুস্বাদু কিছু খাবার দাবার পাওয়া যায়। তবে উনি বলছে চাটা ওনার দোকানে খেতে হবে, বাকি পাশের দোকানটা থেকে খেলে মনে হয় ভালো হবে। তাই উনি আমাদেরকে হোটেলের পাশে আরেকটি হোটেলে নিয়ে যায়। সেখানে গিয়ে আমরা সিঙ্গারা এবং পরোটা সহ বিভিন্ন টুকটাক হালকা সকালের নাস্তা করি। দেন আবার দুলাভাইয়ের দোকানে গিয়ে আমরা চা খেয়ে সমুদ্র দেখার জন্য বের হয়ে যাই। সকাল 11টা, এখনও পরিবেশটা দেখছেন ঠান্ডাময়, সূর্যের কোনো দেখা নেই, আর দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। আপনারা অবশ্যই জীবনে একবার কুতুবদিয়া ভ্রমণে আসবেন। এরপর আমরা ঠিক করি আমরা কুতুবদিয়া দরবার শরীফে যাব। যাওয়ার সময় আমরা পথে দেখি গরম গরম জিলাপি রেডি করতেছিল, তো আমরা ওখান থেকে জিলাপি খেয়ে নিলাম। জিলাপি আমার সবচেয়ে ফেভারিট, কিন্তু তখন যখন সেটাকে চনামুড়ির সাথে মিক্স করা হয় তখন। জিলাপির সাথে চনামুড়ি আপনার কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখান থেকে আমরা রওনা দিই কুতুবদিয়া দরবার শরীফের দিকে। সেখানে গিয়ে আমরা জুমার নামাজ পড়ে কবর জিয়ারত করে টুকটাক আরও ঘোরাঘুরি এবং কেনাকাটা করতে থাকি। যাওয়ার পথে কুতুবদিয়ায় আমরা একটি পার্কের দেখা পাই, যেটার নাম সিটিজেন পার্ক। আর সত্যি বলতে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে যাওয়ার পর হঠাৎ আমাদের ফোন আসতে থাকে, মানে আজকে আমাদেরকে চলে যেতে হবে। আমরা প্ল্যান করছিলাম আজকে রাতটাও থাকবো, 2 দিন থাকবো। তবে একদিন থাকার পর আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কাজ পড়ে যাওয়ার কারণে আমরা আর থাকতে পারিনি। আজকে দুপুরে ঘুরে চলে আসতে হবে। কিন্তু ভাগ্যটা এত খারাপ যে কাজের জন্য আমরা ট্যুর ফেলে চলে আসলাম,
আসার পর দেখি সেই কাজ আর করা হয়নি। কখনো কোথাও ঘুরতে গেলে সবসময় সব কাজগুলো করে এরপর একদম ফ্রি হয়ে যাবেন, যাতে ট্যুরে গেলে কোনো প্রবলেম না হয়। সেটা হোক অফিসের কাজ অথবা আপনার ব্যক্তিগত কোনো কাজ। কারণ আপনার একজনের কাজের জন্য ট্যুরের মধ্যে বাকি 5 জনের ট্যুরটা নষ্ট হয়ে যেতে পারে। কুতুবদিয়ার দরবার থেকে আমরা আবার দুলাভাইয়ের দোকানে এসে চা নাস্তা খেয়ে হোটেল চেক আউট করে বের হয়ে যাই শহরের উদ্দেশ্যে। যাওয়ার সময় পুরো জার্নিটা আবার উপভোগ করতে থাকি। পরিবেশটা এত মধুর ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব। বৃষ্টি আসার আগ মুহূর্তে মনে হচ্ছিল এখন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। অনেকেই ভয় পাচ্ছিল, সমুদ্র ছিল উত্তাল। আল্লাহ সুবহানার উপর ভরসা করে আমরা আমাদের যাত্রা শুরু করি। কুতুবদিয়া থেকে আসার সময় আমরা স্পিড বোটে না উঠে শুধু বোর্ডে উঠি, কারণ বোর্ডের যাত্রাটা ছিল অসাধারণ। আর আমি ভয় পাচ্ছিলাম বোর্ডে অতিরিক্ত মানুষ উঠতেছে, কোনো আবার ডুবে ডুবে যায় নাকি। বোর্ডে কোনো লাইফ জ্যাকেট নাই। আল্লাহর রহমতে সহি সালামত আমরা আমাদের গন্তব্যে চলে আসি। কুতুবদিয়ার ট্যুরটা ছিল মনে রাখার মতো। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এই ট্যুরটার থেকে আসার সময় আমার বন্ধু একটা ব্যাগ হারাই ফেলছে, যেখানে তার একটা জ্যাকেট ছিল আর একটা জার্সি ছিল আহনাফের। সে ওটা খুঁজে পাচ্ছে না, এটার জন্য আমার আফসোস হচ্ছে। ওটা যেখানেই থাকুক তার কাছে যাতে চলে আসে, এই দোয়াটাই করি। মগনামা থেকে আবার আমাদের প্রিয় ভাই রুমান ভাই বিদায় নিয়ে চলে যায় চকরিয়াতে, আর আমরা আমাদের মতো শহরে চলে আসি।